ওয়েলকাম টু জিওপিডিয়া লার্নিং প্ল্যাটফর্মস অল জিওগ্রাফার্স। আমি সৌভিক পাল, তোমাদের জিওগ্রাফির এডুকেটর। ক্লাস স্টার্ট করি। 35 অবধি কোশ্চেন আমাদের হয়ে গেছিল। আজকে ফার্স্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন 36 থেকে আজকে করব। 36 থেকে আজকে করব। অ্যাসারশন রিজনিং দিয়েছে। অ্যাসারশন বলছে হাওয়াই আইল্যান্ড ইজ এ সাইট অফ ভলক্যানিক ইরাপশনস। রিজন বলছে কনভার্জেন্ট প্লেট মার্জিনস আর সাইট অফ ভলক্যানিক ইরাপশনস। ABCD সবাই যারা যারা রয়েছে সবাই পার্টিসিপেট করো, সবাই কমেন্ট করো, ক্লাসটাকে অবশ্যই লাইক করে দাও এবং শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। আমরা পরীক্ষার আগে আগে CUET পরীক্ষা, UGC নেট যে কোনো এক্সামের আগে আমরা লাইভ টেস্ট করব, লাইভ টেস্ট ফুল লেন্থ, যাতে এক্সাম এনভায়রনমেন্টটা আমরা ফিল করতে পারি, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে মাদ্রাসা সার্ভিস এক্সামের পরীক্ষা রয়েছে মার্চে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে মাদ্রাসা সার্ভিস পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই জিওগ্রাফির কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে মাদ্রাসা এক্সাম যারা যারা দিচ্ছ, যারা NT UGC নেট সেট যারা দিচ্ছ, নেট যারা রয়েছে, যারা CUET PG যারা দিচ্ছ, যারা সেটের এক্সাম দিচ্ছ, ঠিক আছে, যারা PhD এন্ট্রান্স অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যে কোনো জিওগ্রাফি রিলেটেড পরীক্ষার জন্য এই কোশ্চেন তোমরা প্র্যাকটিস করো। এই কোশ্চেন তোমাদের ভীষণভাবে হেল্প করবে। ওকে, অ্যাসারশন রিজনিং কি বলছে যে হাওয়াই আইল্যান্ড ইজ এ সাইট অফ ভলক্যানিক ইরাপশন। রিজন বলছে কনভার্জেন্ট প্লেট মার্জিনস আর সাইট অফ ভলক্যানিক ইরাপশনস। তো কোন অপশনটা হতে পারে তোমরা কমেন্ট করো, কুইক কমেন্ট করো। যত বেশি করে কমেন্ট করবে তাড়াতাড়ি তত বেশি কোশ্চেন আমরা সলভ করতে পারবো। কুইক, সবাই একসাথে পারফর্ম করো, দেখো কে কতটা বেশি রাইট করতে পারছে। আজকে দেখবো কার কত বেশি রাইট হয়, আজকে কার কত বেশি হাইয়েস্ট স্কোর আজকে কার হয়, আজকে দেখবো সেটা। তো সবাই পার্টিসিপেট করো, হাইয়েস্ট স্কোর কার হয় সেটা আজকে দেখবো আমরা, ঠিক আছে। যার হাইয়েস্ট স্কোর হবে তার আজকে রাতের ঘুম ভালো হবে। তো সুতরাং হাইয়েস্ট স্কোর কে করতে পারে আজকে সেটাই দেখবো। তো সবাই পার্টিসিপেট করো, কমেন্ট বক্স খোলা আছে, সবাই কমেন্ট করো এবং ক্লাসটাকে লাইক করে দাও। সবাই, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট, সবাই ক্লাসটাকে লাইক করে দাও এবং তার সাথে সাথে তোমরা কমেন্ট করো যে তোমাদেরকে কোন উত্তরটা মনে হচ্ছে অ্যাসারশন রিজনিং এর ক্ষেত্রে। হাওয়াই আইল্যান্ড ইজ এ সাইট অফ ভলক্যানিক ইরাপশন। রিজন বলছে কনভার্জেন্ট প্লেট মার্জিনস আর সাইট অফ ভলক্যানিক ইরাপশনস। কোন অপশনটা? অপশন ABCD। ওকে, তো রাইট অপশন ইজ দ্য বি ইজ দ্য রাইট অপশন। বি ইজ দ্য রাইট অপশন, কারণ হাওয়াই আইল্যান্ড সাইট অফ ভলক্যানিক ইরাপশন, হাওয়াই আইল্যান্ডে ভলক্যানিক ইরাপশন আমরা দেখতে পাই, একদম ঠিক। কনভার্জেন্ট প্লেট মার্জিনেও ভলক্যানিক ইরাপশন আমরা দেখতে পাই, সেটাও ঠিক। কিন্তু এটা রিলেশন নয়। কেন? কারণ হাওয়াই আইল্যান্ড হচ্ছে একটা হটস্পট। হাওয়াই আইল্যান্ড একটা হচ্ছে হটস্পট, সেখানে প্লেট মার্জিনের কোনো রকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। সেখানে যে ভলক্যানিক ইরাপশনটা দেখা যায় সেখানে কোনো প্লেট মার্জিনের জন্য হয় না। তো কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি একটা আলাদা জিনিস, হাওয়াই আইল্যান্ড ফরমেশন আলাদা জিনিস। তো দুটো ঠিক, দুটোর মধ্যে রিলেশন নেই। তো বি অপশন ইজ দ্য রাইট। নেক্সট 37 অন দ্য স্ক্রিন। তাড়াতাড়ি ফার্স্ট, সবাই খুব ভালো অ্যান্সার করতে পারবে, দেখি কার আজকে বেশি রাইট হয়। The theory of plate tectonic does not help to explain the origin and location of which one of the following: earthquake, mountains, ocean current, major sea floor features. টোটাল জিওমরফোলজি 100 কোশ্চেনের মধ্যে যার 90 প্লাস যাবে, যার 90 প্লাস যাবে সে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তার প্রিপারেশন ঠিকঠাক জায়গায় রয়েছে। 100-এর মধ্যে যার 90 প্লাস যাবে, তো সবাই কালকের দিনেরটা এবং আজকেরটা দুটো মিলিয়ে কাউন্ট করো যে কার কতগুলো রাইট হচ্ছে। The theory of the plate tectonic does not help to explain the origin and location of which of the following. Plate tectonic এর মাধ্যমে কোন জিনিসটাকে এক্সপ্লেন করা যায় না? Earthquake, mountains, ocean current, major sea floor features. Very very important and most expected question. Very very important and most expected question. The theory of plate tectonic does not help to explain the origin and location of which of the following: earthquake, mountain, ocean current and major sea floor features. কোনটা? ঝটপট অ্যান্সার করো, ঝটপট। ওয়ান লাইনের কোশ্চেন এত সময় লাগালে চলবে না, ঝটপট। যে কোনো একটা অ্যান্সার হবে অরিন্দম, যে কোনো একটা, দুটো অ্যান্সার করা যায় না, যে কোনো একটা। ABC or D, কোনটা মনে হচ্ছে? ABC and D কোনটা? ওকে, প্লেট টেকটনিক থিওরির মাধ্যমে কোনটাকে আমরা অ্যানালিসিস করতে বা এক্সপ্লেন করতে পারি না। সবসময় প্লেট টেকটনিকের মাধ্যমে ওশান কারেন্টকে এক্সপ্লেন করা যায় না। ওশান কারেন্ট হচ্ছে উইন্ড সিস্টেমের মাধ্যমে, যে প্ল্যানেটারি উইন্ড বা যে আমরা যাই সেটা হচ্ছে ওশান কারেন্টকে ইনফ্লুয়েন্স করে।
সেখানে প্লেট টেকটনিকের কোনো ব্যাপার নেই, বাকি আর্থকোয়েক, মাউন্টেন, মেজর সি ফ্লোর ফিচার সবকটাই প্লেট টেকটনিকের সাথে রিলেটেড। ওকে, নেক্সট 38 on the screen. Fjord shoreline are founded due to submergence of eroded coast, submergence of glaciated coast, fluvial deposition, marine deposition. Very important question. দেখি কে রাইট করতে পারে এটা। যারা যারা কোশ্চেন সলভ করছো এখানে লাইভে আছো সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, এখানে ভয়ের কিছু নেই। যদি ঠিক হয় তো রিভিশন হলো, যদি ভুল হয়ে যায় তো তুমি শিখে গেলে, তো এখানে লস তোমার কিছু নেই। Fjord shoreline are founded due to submergence of eroded coast, submergence of glaciated coast, fluvial deposition, marine erosion. কোনটা মনে হচ্ছে? A B C D? Fjord shoreline কোনটার ফলে হবে? Fjord shoreline are founded due to submergence of eroded coast, submergence of glaciated coast, fluvial deposition, marine erosion. যারা যারা পার্ট 1 জিওমরফোলজি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, ক্লাসের পর দেখে নিও অবশ্যই। তো ফিয়র্ড শোরলাইন আমরা কোথায় দেখতে পাই? সাবমার্জেন্স অফ গ্লেশিয়েটেড কোস্ট। আমি কালকেই পড়েছি রিয়া কোস্ট হচ্ছে রিভারে দেখা যায়, ফিয়র্ড কোস্ট হচ্ছে গ্লেশিয়েটেড কোস্টে দেখা যায়, কালকেই আমরা এটা আলোচনা করেছি। এটা শেপ হচ্ছে ইউ শেপের মতো দেখতে হয়, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 39 হবে এটা, সরি 39, 38, 39, হ্যাঁ 40, 39 on the screen, 39 on the screen. Which of the following is not a glaciofluvial deposition landform? Very very important. এই ধরনের কোশ্চেন এবার ইউজিসি নেটেও এসেছিল, ইউজিসি নেটেও এই ধরনের কোশ্চেন এবার এসেছিল, ইউজিসি নেট সিমির একদম সেম টু সেম কোশ্চেন। ল্যান্ডফর্ম ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো ল্যান্ডফর্ম ভীষণ ইম্পর্টেন্ট। যারা যারা ক্লাস দেখছো সবাই কমেন্ট করো, সবাই লাইভ কমেন্ট করো, লাইভ ক্লাসে কমেন্ট করলে তবে তোমার মনে থাকবে যে তুমি কি কমেন্ট করেছিলে, তো সেটা তোমার হেল্প করবে রিভিশন করার ক্ষেত্রে। Which one of the following is not a fluvial glacial deposition landform? Fluvial glacial নয়। Which of the following is not a fluvial glacial deposition landform? এই কোশ্চেনটা একটু কন্ট্রোভার্সিয়াল একটা কোশ্চেন। ফ্লুভিয়াল গ্লেশিয়াল ডিপোজিশন ল্যান্ডফর্মের মধ্যে ড্রামলিনও পড়ে না, হর্নও পড়ে না, কিন্তু যেহেতু ডিপোজিশনের কথা বলছে তাই আমি এখানে কি করব, ড্রামলিনটাকে কনসিডার করব, কিন্তু পিরামিডাল হর্ন কমপ্লিটলি ইরোশনাল প্রসেস, তো সেটা ডিপোজিশনে কোনোভাবেই আসে না। তো বেশি পারফেক্ট অ্যান্সার হচ্ছে ডি। অ্যাকচুয়ালি ড্রামলিনও ফ্লুভিয়াল গ্লেশিয়াল ডিপোজিশন নয়, এটা শুধু গ্লেশিয়াল ডিপোজিশন হয়, কিন্তু যেহেতু এটা ডিপোজিটেড ল্যান্ডফর্ম তাই এটাকে আমি ছাড়বো, হর্নটাকে আমরা ধরবো, কারণ হর্ন হচ্ছে ইরোশনাল। তো ডি অপশনটাকে আমি এখানে অ্যাপ্রোপ্রিয়েট করব, ঠিক আছে। নেক্সট 40 অন দ্য স্ক্রিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা যারা লাইভ দেখছো কিন্তু কমেন্ট করছো না, ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো, ক্লাসে পার্টিসিপেট করো। ক্লাস পার্টিসিপেট করলে তোমাদের এনার্জি আরও বাড়বে, ঠিক আছে, ক্লাস পার্টিসিপেট করলে এনার্জি তোমাদের আরও বাড়বে। যেটা অ্যান্সার করাচ্ছি সেটাই ফাইনাল অ্যান্সার অরিন্দম। বইতে বা যেখান থেকে তুমি হয়তো করছো সেখানে হয়তো ভুল অ্যান্সার দেওয়া থাকতে পারে, তো এখানে সেগুলো রেকটিফাই করে নিও। The rigid masses surrounding the geosyncline were termed by Kober as orogen, Cartosian, Primarum, Zuisenberg. কোনটা হবে? The rigid masses surrounding the geosyncline were termed by Kober. কোবের কোন টার্ম, জিওসিনক্লাইনকে কি নাম দিয়েছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, জিওসিনক্লাইন থেকে কোশ্চেন এসছে, জিওসিনক্লাইন। The rigid masses surrounding the geosyncline were termed by Kober, Orogen, Cartosian, Primarum, Zuisenberg. কোনটা হবে? যারা যারা ক্লাস করছো সবাই লাইক করো এবং পার্টিসিপেট করো, তবেই বোঝা যাবে যে কার কতগুলো রাইট হচ্ছে এবং কে কোন পজিশনে রয়েছো, ঠিক আছে। তো তোমরা সবাই পার্টিসিপেট করো, ক্লাসে সবাই পার্টিসিপেট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এখানে লজ্জার কিছু ব্যাপার নেই, সবাই এখানে আমরা শিখতে এসেছি, আমিও শিখছি, তোমরাও শিখছো, তো সুতরাং লজ্জার কিছু নেই, আমিও স্টুডেন্ট, তোমরাও স্টুডেন্ট। দ্য রিজিড masses surrounding the geosyncline were termed by Kober. কোবের কি বলছেন, জিওসিনক্লাইনকে কি বলেছেন? জিওসিনক্লাইনকে ক্রাটোজেন বলেছেন। তো বি অপশন ইজ দ্য রাইট। জিওসিনক্লাইন টপিক ভেরি ইম্পর্টেন্ট, সামিন্দর সিং থেকে গিয়ে তোমরা রিভিশন করতে পারো, আর যারা ক্লাসে আছো তারা পিডিএফ থেকে রিভিশন করো। 41 on the screen. The valleys which drain the same direction as the original consequent drainage but at a lower topography level and have developed with respect to new base levels are known as, with respect to দুবার হয়ে গেছে, with respect to new base levels
with respect to new base level is known as resequent, obsequent, insequent and subsequent. কোনটা হবে? যার ডিরেকশন হচ্ছে সেম ডিরেকশন, অরিজিনাল কনসিকুয়েন্ট, কনসিকুয়েন্টের সাথে সেম ডিরেকশনে যাচ্ছে। কনসিকুয়েন্ট স্ট্রিমের সাথে সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে কোন স্ট্রিম হতে পারে? ড্রেনেজ প্যাটার্ন থেকে কোশ্চেন এসছে, সিলেবাসে নেই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক, পেইড ক্লাসে পড়ানো। The valleys which drain the same direction as the original consequent drainage but at the lower topography levels and have developed with respect to new base levels are known as resequent, obsequent, insequent and subsequent. কোনটা হবে? সবাই পার্টিসিপেট করো, সবাই, একজন দুজন নয়, সবাই পার্টিসিপেট করো, সবাই অ্যান্সার করো, তাহলে কিন্তু ক্লাস আরো বেশি ইন্টারেস্টিং হবে। আচ্ছা, যদি আমরা দেখি তাহলে এইটা হচ্ছে মেন স্ট্রিম, যেটাকে আমরা কনসিকুয়েন্ট বলি, ঠিক আছে? এর সাথে রাইট অ্যাঙ্গেলে এসে যে স্ট্রিম যুক্ত হয় তাকে আমরা বলি সাবসিকুয়েন্ট, এটাকে বলি সাবসিকুয়েন্ট স্ট্রিম, ঠিক আছে? তার সাথে মেন স্ট্রিমের সাথে যেটা প্যারালাল যাচ্ছে তাকে কি বলা থাকে? রিসিকুয়েন্ট স্ট্রিম, তাকে বলে রিসিকুয়েন্ট স্ট্রিম। এবং মেন স্ট্রিমের সাথে যেটা উল্টো দিকে যায় তাকে বলা থাকে অবসিকুয়েন্ট স্ট্রিম, তাকে বলে অবসিকুয়েন্ট স্ট্রিম। তো এটা মেন ডিরেকশনের সাথে সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে কি হবে? রিসিকুয়েন্ট হবে। অরিন্দম, ভুলে যাও যখন বারবার রিভিশন করো, যে টপিক ভুলে যাচ্ছ এই প্র্যাকটিস সেটাকেই আইডেন্টিফাই করার জন্য, সেটাকে আইডেন্টিফাই করো এবং গিয়ে রিভিশন করো ঝটপট, তবে ইমপ্রুভমেন্ট হবে। দ্য কনসেপ্ট অফ বেস লেভেল ইরোশন ওয়াজ প্রপাউন্ডেড বাই ডেভিস, ম্যালট, জনসন, পাওয়েল। বেস লেভেল ইরোশন কনসেপ্ট কে দিয়েছেন? বেস লেভেল ইরোশন কনসেপ্ট কে দিয়েছেন? দ্য কনসেপ্ট অফ বেস লেভেল ইরোশন ওয়াজ প্রপোজড বাই ডেভিস, ম্যালট, জনসন, পাওয়েল। কে দিয়েছেন? বেস লেভেল ইরোশন কনসেপ্ট কে দিয়েছেন? সবাই পার্টিসিপেট করো, সবাই পার্টিসিপেট করো, তবেই ক্লাসটা কিন্তু একটা খুব ভালো জায়গায়, ইন্টারেস্টিং জায়গায় পৌঁছাবে। সবাই কমেন্ট করো, যার যেটা মনে হচ্ছে, ABCD যার যেটা মনে হচ্ছে কমেন্ট করো। ওকে, বেস লেভেল ইরোশন কনসেপ্ট কে দিয়েছে? বেস লেভেল ইরোশন কনসেপ্ট দিয়েছে হচ্ছে JW পাওয়েল। তো ডি অপশন ইজ দ্য রাইট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন, 43 অন দ্য স্ক্রিন। অ্যাসারশন রিজনিং দিয়েছে। অ্যাসারশন বলছে the velocity of moving ice increases with steepness of slope of the area and thickness of glacial ice. Reason বলছে the velocity decreases to the sides owing to the lesser depth of ice and friction against the valley walls and the bottom floor. কোনটা হবে? কোনটা হবে? ঝটপট কমেন্ট করো, ঝটপট। অ্যাসারশন রিজনিং দিয়েছে, অ্যাসারশন পড়ো, রিজনিং পড়ো, কোনটা ঠিক মনে হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করো, রিলেশন আছে কিনা দেখো, দেখে ABCDর মধ্যে কোনটা অ্যান্সার হবে এ করো। এই পুরো কাজটা তোমাকে খুব জলদি করতে হবে, তার জন্য রিডিং হ্যাবিটটা খুব ভালো বাড়াতে হবে। রিডিং হ্যাবিট যত তাড়াতাড়ি তুমি ভালোভাবে ক্লিয়ারলি পড়বে, রিডিং করবে, তত তোমার তাড়াতাড়ি অ্যান্সার তুমি করতে পারবে এবং ঠিকঠাক অ্যান্সার করতে পারবে। অ্যাসারশন কি বলছে? দ্য ভেলোসিটি অফ মুভিং আইস ইনক্রিজেস উইথ স্টিফনেস অফ স্লোপ অফ দ্য এরিয়া এন্ড থিকনেস অফ গ্লেশিয়াল আইস। রিজন বলছে দ্য ভেলোসিটি ডিক্রিজেস টু দ্য সাইডস ওয়িং টু লেজার ডেপথ অফ আইস অ্যান্ড ফ্রিকশন এগেন্স্ট দ্য ভ্যালি ওয়ালস অ্যান্ড দ্য বটম ফ্লোর। কোনটা মনে হচ্ছে? ঝটপট করে অ্যান্সার করো। সবাই লাইক করো, ক্লাসটাকে লাইক করো এবং কমেন্ট করো এখানে কোনটা তোমাদের মনে হচ্ছে। ক্লাসে পার্টিসিপেট করো, ক্লাস হচ্ছে যখন কিছু নলেজ শেয়ারিং হচ্ছে সেই ক্লাসে পার্টিসিপেট করো, নলেজ নাও, তোমরাও নলেজ শেয়ার করো, আমিও সেখান থেকে শিখি, কিন্তু ক্লাসে পার্টিসিপেট করো, ক্লাস করো, নলেজ শেয়ারিং করো। ইউটিউবে হাজার একটা ভিডিও পড়ে থাকে যেগুলো কোনো মানে থাকে না, সেগুলো আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে। তার থেকে যেখানে ক্লাস হচ্ছে, আমি নলেজ পাচ্ছি, সেই জায়গায় নিজেকে ইনভলভ রাখো। The velocity of moving ice increases with the steepness of slope of the area and thickness of glacial ice. তাহলে কি বলছে? মুভিং ভেলোসিটি অফ মুভিং আইস। তাহলে মুভিং আইসের ভেলোসিটি কখন বাড়বে? যখন স্টিফনেস হবে, এরিয়া যখন স্টিফনেস হবে তখন। তো এটা ঠিক আছে। আবার এখানে ভেলোসিটি ডিক্রিজ হচ্ছে কখন? যখন ফ্রিকশন হচ্ছে এগেন্স্ট দ্য ভ্যালি ওয়ালস, তখন ডিক্রিজ করছে। একটাকে বলছে ইনক্রিজ করার কথা, একদিকে বলছে ডিক্রিজ করার কথা। দুটোই ঠিক, দুটোর মধ্যে রিলেশন নেই। তো বি অপশন ইজ দ্য রাইট। ওকে, next 44 on the screen. The normal cycle of erosion is associated with marine erosion, wind erosion, river erosion, glacial erosion. Jotpot, very easy question.
তোমরা জিওমরফোলজিটাকে এর মধ্যে পুরো রিভিশন করে ফেলো, ফুল জিওমরফোলজিটাকে রিভিশন করে ফেলো, প্লাস এখান থেকে জিওমরফোলজির 100টা কোশ্চেন করে ফেলো, পুরো জিওমরফোলজি তোমার রেডি হয়ে যাবে। তারপর ক্লাইমেটোলজি সেমভাবে চলবে, এইভাবে পুরো জিওমরফোলজিটাকে থিওরি রিভিশন করে ফেলো, এখানে 100টা কোশ্চেন প্র্যাকটিস করে ফেলো, জিওমরফোলজি তোমার একদম রেডি হয়ে যাবে। The normal cycle of erosion is associated with marine erosion, wind erosion, river erosion and glacial erosion. কোন অপশনটা মনে হচ্ছে? Normal cycle of erosion is associated with marine erosion, wind erosion, river erosion, glacial erosion. কোন অপশনটা মনে হচ্ছে? ওকে, নর্মাল সাইকেল অফ ইরোশন কার সাথে যুক্ত? নর্মাল সাইকেল অফ ইরোশন রিভার ইরোশনের সাথে যুক্ত। সি অপশন ইজ দ্য রাইট। ওকে, নর্মাল সাইকেল অফ ইরোশন কে কে করেছেন? নর্মাল সাইকেল অফ ইরোশন প্রোপাউন্ডার কে ছিলেন? কে ছিলেন? যদি পারো নাম লেখো, কমেন্ট বক্সে নাম লেখো। 45 এবং কত সালে করেছিলেন যদি জানো কমেন্ট করো। 45 অন দ্য স্ক্রিন। Which of the following group of scholars stressed the role of lateral erosion by streams in the formation of pediment? Pediment formation এর কনসেপ্ট কে দিয়েছিলেন? এমসিকি, পেইগি, ব্ল্যাকওয়েল্ডার, এমসিকি, ব্ল্যাকওয়েল্ডার, জনসন, পেইগি, ব্ল্যাকওয়েল্ডার, জনসন, পেইগি, জনসন, লসন। ইয়েস, রাজ্যশ্রী ঠিক বলেছে। কত সালে সেটা যদি পারো জানো তাহলে অবশ্যই ইয়ারটা মেনশন করো। Which of the following groups of scholars stress the role of the lateral erosion by streams in the formation of pediments? গুড, অরিন্দম ঠিক বলেছে, একদম ইয়ারটা একদম ঠিকঠাক বলেছে। আচ্ছা, পেডিমেন্ট ফর্মেশনের জন্য কোন গ্রুপ অফ স্কলার করেছিলেন? হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস অফ স্কলার্স স্ট্রেস দ্য রোল অফ ল্যাটেরাল ইরোশন বাই স্ট্রিমস ইন দ্য ফর্মেশন অফ পেডিমেন্টস? পেডিমেন্ট ফর্মেশন কে দিয়েছেন? ঝটপট অ্যান্সার করো, ঝটপট। পেডিমেন্ট ফর্মেশনের ক্ষেত্রে থিওরি আমরা পড়েছি পেড কোর্সে, পুরো থিওরিটা আমরা পড়েছি। Which of the following group of scholars states the role of lateral erosion by streams in the formation of pediment? কে দিয়েছেন কনসেপ্টটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট রিপিটেড কোশ্চেন অ্যান্ড এক্সপেক্টেড কোশ্চেন। পেইগি, ব্ল্যাকওয়েল্ডার অ্যান্ড জনসন। কে দিয়েছেন পেডিমেন্ট ফর্মেশন? পেইগি, ব্ল্যাকওয়েল্ডার অ্যান্ড জনসন। সি অপশন ইজ দ্য রাইট। ওকে, 46 on the screen. Which of the following is not a topographic evidence of rejuvenation in landscape? Very very important. Rejuvenated landscape, ফ্লুভিয়াল জিওমরফোলজিতে রিভার রেজুভিনেশনের ল্যান্ডফর্মগুলো আজকে গিয়ে রিভিশন করো সবাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিভার রেজুভিনেশন। আমি আবারও বলছি, রেজুভিনেশন টপিক পড়ে যাও, একটা দুটো কোশ্চেন ওখান থেকে আসবেই। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টোপোগ্রাফিক এভিডেন্স অফ রেজুভিনেশন ইন দ্য ল্যান্ডস্কেপ? ইনসাইজড মেয়ান্ডার, স্ট্রাকচারাল বেঞ্চ, পেয়ার্ড ভ্যালি, টেরাসেস, মাল্টিসাইক্লিক ভ্যালি। Which of the following is not a topographic evidence of rejuvenation in landscape? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এই কোশ্চেনটা যে অ্যান্সার করতে পারবে তার বেস একদম ক্লিয়ার। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টোপোগ্রাফিক এভিডেন্স অফ রেজুভিনেশন ল্যান্ডস্কেপ? কোনটা নয় হবে এর মধ্যে? কোনটা নয়? ইনসাইজড মেয়ান্ডার, স্ট্রাকচারাল বেঞ্চ, পেয়ার্ড ভ্যালি, টেরাস, মাল্টিসাইক্লিক ভ্যালি। কোনটা হবে? ঝটপট অ্যান্সার করো, ঝটপট। থেমে গেলে চলবে না, ঝটপট। এনার্জি একদম, কনফিডেন্স এনার্জি দুটোকেই একদম টপে রাখতে হবে। আচ্ছা, রেজুভিনেটেড ল্যান্ডফর্মের মধ্যে কোনটা যায় না বলেছে? রেজুভিনেটেড ল্যান্ডফর্ম, স্ট্রাকচারাল বেঞ্চ রেজুভিনেটেড ল্যান্ডফর্মের মধ্যে যায় না। এই জিনিসটা বোঝার ব্যাপার আছে, জিনিসটা একবার তোমাদের ছোট্ট করে ক্লিয়ার করে দিই। স্ট্রাকচারাল বেঞ্চ আর পেয়ার্ড ভ্যালি টেরাস দুটোই সেম জিনিস দেখতে, দুটোই এরকম দেখতে, দুটোই এরকম দেখতে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে তার ফর্মেশনে পার্থক্য হয়। স্ট্রাকচারাল বেঞ্চটা কি কারণের জন্য হয়? রেজুভিনেশনের ফলে হয় না। স্ট্রাকচারাল বেঞ্চ হচ্ছে কোথাও হার্ড রক, কোথাও হচ্ছে সফট রক, আবার হার্ড রক, আবার হচ্ছে সফট রক। এরকম যদি কোনো রকের স্ট্রাকচার দেখা যায় তাহলে হার্ড রক যেখানে সেখানে কম ইরোশন হবে, সফট রক যেখানে সেখানে বেশি ইরোশন হয়ে ঢুকে যাবে। আবার যেখানে হার্ড রক কম ইরোশন, সফট রক যেখানে সেখানে বেশি ইরোশন। তো এরকমভাবে একটা সিঁড়ির মতো কন্ডিশন তৈরি হয়। এটাকে বলে স্ট্রাকচারাল বেঞ্চ, যেটা লিথোলজিক্যাল কারণে হয়। লিথোলজিক্যাল কারণে হয়, এটা রেজুভিনেশনের ফলে হয় না, ঠিক আছে?
কিন্তু পেয়ার্ড রক ভ্যালি টেরাস যেটা, সেটা সিমিলার একই রকম দেখতে হয়, কিন্তু সেটা রেজুভিনেশনের ফলে হয়, কারণ সেটা ওপর থেকে নদী যখন নামছে, ওপর থেকে রিভার যখন নামছে, হঠাৎ করে তার বেস লেভেলকে মেনটেন করে সে নিচের দিকে ইরোড করে। যদি বেস লেভেলে চেঞ্জ হয়, নেগেটিভ বেস লেভেল নিচের দিকে নেমে যায়, সে রিভারও কি করে তার কাটিংটাকে নিচের দিকে নামিয়ে দেয়। তো যে পয়েন্টে নিচের দিকে নামাচ্ছে সেখানে একটা পয়েন্ট মতো তৈরি হয়, যেটাকে নিক পয়েন্ট বলে। সেই কনসেপ্ট, সেখানে যখন সিঁড়ির মতো অংশ দেখা যায় তাকে বলে পেয়ার্ড ভ্যালি টেরাস সি। কিন্তু স্ট্রাকচারাল বেঞ্চ রেজুভিনেশন ফলে তৈরি হয় না। তো বি অপশন রাইট। দুটো সেম জিনিস কিন্তু দুটোর ফরমেশন আলাদা। সাবিন্দ্র সিং, তোমরা খুলবে সাবিন্দ্র সিং দুটো জিনিসই খুব ডিটেলসে আলাদা করে লেখা রয়েছে। সাবিন্দ্র সিংটাকে ডিটেলসে পড়ো, এবং যারা আমার কাছে আছো তারা পিডিএফ পড়ো। দুটো জিনিসকে আলাদা করে তার কারণ লেখা আছে, এবং আমি পড়ানোর সময় বহুবার বলেছিলাম এটা। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ ওয়ান অফ দ্য ফোর্সেস রেসপন্সিবল ফর কন্টিনেন্টাল ড্রিফট অ্যাকর্ডিং টু ওয়েগনার? কন্টিনেন্টাল ড্রিফট থিওরি ভীষণ ইম্পর্টেন্ট। তুমি দেখো কন্টিনেন্টাল ড্রিফট থিওরি থেকে প্রচুর কোশ্চেন আসে। তো ক্র্যাশ কোর্সও কন্টিনেন্টাল ড্রিফট থিওরি ফার্স্ট দিন আমরা পড়বো, একদম প্রথম দিন ডিটেলসে। কন্টিনেন্টাল ড্রিফট প্রথম থিওরি আসেনি, প্রথম কন্টিনেন্টাল ড্রিফটে হাইপোথিসিস এসছে এফবি টেলরের, তারপর সেখান থেকে থিওরি হলো, তার ক্রিটিসিজম, সমস্তটা আমরা পড়বো। তার সাথে প্লেট টেকটনিক পড়বো। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ ওয়ান অফ দ্য ফোর্সেস রেসপন্সিবল ফর কন্টিনেন্টাল ড্রিফট অ্যাকর্ডিং টু ওয়েগনার? টাইডাল ফোর্স, কনভেকশন কারেন্ট, টেনশনাল ফোর্স, কম্প্রেশনাল ফোর্স। কোন অপশনটা মনে হচ্ছে? এর আগে 500 এমসিকিউ সিরিজেও এই কোশ্চেন করেছি আমরা, এবং সেটাকে এক্সপ্লেনও করেছি। যারা কন্টিনিউ ক্লাস করছে তাদের পক্ষে এই কোশ্চেনগুলো সলভ করা ইজি হবে। ওকে, বাকি যারা রয়েছে সবাই অ্যাটেন্ড করো, সবাই ক্লাসে অ্যাটেন্ড করো, সবাই ক্লাসটাকে লাইক করো এবং অ্যাটেন্ড করো। ক্লাসের মধ্যে সবাই লাইক করো এবং অ্যাটেন্ড করো ক্লাসটাকে। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ ওয়ান অফ দ্য ফোর্সেস রেসপন্সিবল ফর কন্টিনেন্টাল ড্রিফট অ্যাকর্ডিং টু ওয়েগনার? তাহলে কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতে টাইডাল ফোর্সের কথা বলা হয়েছিল, আর যেটাকে ক্রিটিসাইজ করা হয়েছে। মুভমেন্টটা হবে একটা ইকুয়েটর ওয়ার্ড আর একটা হচ্ছে ওয়েস্ট ওয়ার্ড। দু ধরনের মুভমেন্টের কথা বলেছে, একটা ইকুয়েটর ওয়ার্ড মুভমেন্ট আর একটা হচ্ছে ওয়েস্ট ওয়ার্ড মুভমেন্ট। ঠিক আছে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইডাল ফোর্স। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, প্লেট টেকটনিক আমরা ক্র্যাশ কোর্সে ডিটেলসে পড়বো সিইউটি পিজির। এবং যারা পেড কোর্স ফুল টাইম জন্য নিতে চাও, ইউজিসি নেট সেট এবং সিইউটি পিজি 2025, তাদের জন্য আরও ডিটেলসে আমরা মেইন কোর্সে পড়বো। ঠিক আছে, অলরেডি পড়েছি, আবারও পড়বো। 48 অন দ্য স্ক্রিন, লিস্ট 1, লিস্ট 2। লিস্ট 1, লিস্ট 2, কেটেল, টার্ন, এসকার, ড্রামলিন। এদিকে লিস্ট 2 মেলাতে দিয়েছে স্মল মাউন্টেন লেক অকুপাইং এ সার্ক, লো widening glacier, alluvial ridge, oval or elliptical hill of glacial till, deep depression usually situated along the moraine belt। কোন অপশনটা হবে? ম্যাচিং করো, ঝটপট 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 ম্যাচিং করো। ল্যান্ডফর্ম জিওমরফোলজি ভেরি ইম্পর্টেন্ট, সমস্ত ল্যান্ডফর্ম ডিটেলসে পড়ে যাও। সমস্ত ল্যান্ডফর্ম ডিটেলসে পড়ে যাও। লিস্ট 1, লিস্ট 2 ম্যাচিং করো ঝটপট। যারা আসছো চ্যানেল ক্লাস করছো না, বেরিয়ে যাচ্ছ, তাদেরকে বলবো যদি তোমাদের মনে হয় এদিক ওদিক কোনো জায়গায় চারিদিকে ঘুরো না, এদিক ওদিক ঘুরে কোনো লাভ নেই। একটা জায়গায় বিশ্বাস করো এবং সেই জায়গায় লেগে থাকো, তবেই সাকসেস পাওয়া যায়। আজকে ওই চ্যানেল, কালকে ওই চ্যানেল, পরশু ওই চ্যানেল করলে কোনো লাভ হয় না। একটা জায়গায় লেগে থাকো এবং সেখানে বিশ্বাস করো, আর এখানে যে তোমাদেরকে যা প্রোভাইড করা হচ্ছে, তোমাদের আর অন্য জায়গায় কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। এখানে সব পেয়ে যাবে তোমরা, প্র্যাকটিস থেকে, ক্লাস থেকে, এভরিথিং। লিস্ট 1 আর লিস্ট 2, কেটেল, টার্ন, এসকার, ড্রামলিন। কোনটা মনে হচ্ছে সবাই কমেন্ট করো। ওকে, কেটেল তাহলে কি হচ্ছে? কেটেল যেটা থাকছে ওভাল আর এলিপ্টিক্যাল হিল অফ দ্য গ্লেশিয়াল টিল, A3 সরি, কেটেল ওটা হবে না, সরি। কেটেল তাহলে হচ্ছে কি? কেটেল হচ্ছে ডিপ ডিপ্রেশন ইউজুয়ালি সিচুয়েটেড অ্যালং দ্য মোরেন বেল্ট। ঠিক আছে, A4। B1 টার্ন যেটা বলছে স্মল মাউন্টেন লেক অকুপাইং এ সার্ক, সার্কের মধ্যে যে লেক দেখা যায় তাকে টার্ন বলা হয়। ঠিক আছে, B1, তাহলে B1 এখানে রয়েছে। A4। এসকার তাহলে কি বলছে? এসকার হচ্ছে লো লাইং
লো ওয়াইডেনিং গ্লেশিও অ্যালুভিয়াল রিচ, ঠিক আছে। 2 নম্বর গেল। ড্রামলিন, ড্রামলিন তাহলে কি হচ্ছে, ওভাল আর এলিপ্টিক্যাল হিল অফ গ্লেশিয়াল টিল, যেটাকে আমরা এগ অফ বাস্কেট টোপোগ্রাফিও বলি, D3। তো সি অপশন ইজ রাইট। নেক্সট 49 on the screen. Most of the details of world topography belong to the Precambrian era, Paleozoic era, Mesozoic era and Cenozoic era. জিওলজিক্যাল টাইম স্কেল সিলেবাসে নেই, কিন্তু জিওলজিক্যাল টাইম স্কেল থেকে প্রচুর কোশ্চেন আসে। তোমরা অবশ্যই জিওলজিক্যাল টাইম স্কেল পড়ো, আর যারা পেইড কোর্সে আছো পিডিএফ থেকে রিভিশন করে নাও জিওলজিক্যাল টাইম স্কেল, ভেরি ইম্পর্টেন্ট। মোস্ট অফ দ্য ডিটেলস অফ ওয়ার্ল্ড টোপোগ্রাফি বিলংস টু Precambrian era, Paleozoic era, Mesozoic era and Cenozoic era. Most of the details of world topography belongs to the Precambrian era, Paleozoic era, Mesozoic era, Cenozoic era. ঝটপট সবাই অ্যান্সার করো। যারা যারা ক্লাসে আসছো ক্লাসটা পার্টিসিপেট করো, নলেজ শেয়ার হচ্ছে এখানে, তোমরাও কিছু শেয়ার করো, আমিও শেয়ার করছি, তাতে ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হবে এবং তোমাদের আশা করি ইমপ্রুভমেন্ট হবে এদিক ওদিক না ঘুরে। মোস্ট অফ দ্য ডিটেলস অফ ওয়ার্ল্ড টোপোগ্রাফি বিলং টু দ্য প্রিক্যাম্ব্রিয়ান এরা, প্যালিওজোইক এরা, মেসোজোইক এরা এন্ড সেনোজোইক এরা। ওয়ার্ল্ড টোপোগ্রাফি আমরা কোন যুগে দেখতে পাই, তাহলে মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড টোপোগ্রাফি আমরা দেখতে পাই সেনোজোইক এরাতে। তো ডি অপশন ইজ দ্য রাইট। জিওলজিক্যাল টাইম স্কেল যারা যারা পড়েছো ডিটেলসে পড়ো, একবার রিভিশন করো। 50 ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ থেকে কোশ্চেন এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারনাল স্ট্রাকচার অ্যান্ড আর্থকুয়েক। দ্য মোহো ডিসকন্টিনিউটি ইজ দ্য সারফেস অফ ডিমার্কেট বিটুইন ক্রাস্ট অ্যান্ড মেন্টাল, মেন্টাল অ্যান্ড কোর, মেন্টাল অ্যান্ড আউটার কোর, ইনার কোর। ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ সবাই পড়ে যাও, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মোহো ডিসকন্টিনিউটি, গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, লেম্যান ডিসকন্টিনিউটি, এই প্রতিটা ডিসকন্টিনিউটি সিকোয়েন্স খুব ভালো করে পড়ে যাও, ভীষণ ইম্পর্টেন্ট। এই প্রতিটা টপিককে খুব ধরে পড়ানো হয়েছে। যারা যারা পড়েছো মানে তোমরা ধরে রাখো যে কনফিডেন্স এমনভাবে রাখো যে তোমরা যাবে এক্সামে, বসবে, পরীক্ষা দেবে, ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের এত এত পড়িয়ে দেওয়া হয়েছে যে সব কিছু পড়িয়ে দেওয়া হয়েছে, মানে একটা সিইউটি যারা রয়েছে এবং ইউজিসি নেটের যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের এতটাই বেশি পড়িয়ে দেওয়া হয়েছে, মানে তোমাদের কনফিডেন্স সবসময় টপে থাকবে, যে পরীক্ষায় বসবে, ভালোভাবে এক্সাম দেবে, কোয়ালিফাই হবে। The Moho discontinuity is the surface of the demarcation between crust and mantle, mantle and core, mantle and outer core and inner core. কোথায় দেখা যায় মোহো ডিসকন্টিনিউটি? মোহরোভিসিক ডিসকন্টিনিউটিও বলে এটাকে। মোহরোভিসিক ডিসকন্টিনিউটি কোথায় দেখা যায়? জলদি 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 সবাই কমেন্ট করো কোনটা, দেখবো আজকে কার কতগুলো রাইট হয়। কার কতগুলো রাইট হচ্ছে আজকে দেখবো। Moho discontinuity is the surface of demarcation between crust and mantle, mantle and core, mantle and outer core and inner core. বাকিরা কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই যতজন ক্লাসে রয়েছে সবাই কমেন্ট করো, তবেই ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হবে। ওকে, মোহো ডিসকন্টিনিউটি ক্রাস্ট অ্যান্ড মেন্টালের মাঝখানে দেখা যায়, ঠিক আছে, রাইট অপশন এ। গুটেনবার্গ ডিসকন্টিনিউটি কোথায় দেখা যায় কেউ যদি পারো বলতে পারো। গুটেনবার্গ ডিসকন্টিনিউটি কার কার মাধ্যমে দেখা যায় যদি কেউ জানো কমেন্ট করো। গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, ঠিক আছে। ওকে, যেটা বলছিলাম আমাদের ক্র্যাশ কোর্স সিইউটি পিজির জন্য অলরেডি স্টার্ট হবে 8 তারিখ থেকে, ফেব্রুয়ারির 8 তারিখ থেকে 7 ফেব্রুয়ারি অবধি লাস্ট অ্যাডমিশনের ডেট। 7 ফেব্রুয়ারি অনেকেই অ্যাডমিশন নিচ্ছে একের পর এক। তোমরা যারা যারা মনে করছো যে আমরা স্টার্ট করব, তো সুতরাং তোমরা বেশি কোর্স ফিস নয়, মাত্র 700। তো তোমরা নিয়ে লাইভ ক্লাস এখানে পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, প্রতিটা টপিকের ডিটেল এক্সপ্লেনেশন পেয়ে যাবে এবং স্ট্রাকচার পিডিএফে পেয়ে যাবে, ইংলিশে পেয়ে যাবে তোমরা। এবং এখানে তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এবং কী কী টপিকের উপর ক্লাস হবে দেখে নাও। 8 তারিখ থেকে 9 মার্চ প্রতিদিনই যেদিন যে টপিকের ক্লাস হবে সেটা দেখা আছে। এই দেখো কন্টিনেন্টাল ড্রিফট, যে টপিক দেখছো এত কোশ্চেন আসছে, প্লেট টেকটনিক, সেটা একদম প্রথমে রাখা আছে, ঠিক আছে। আর একদম নিচে সেন্সাস আছে, যেটা ভেরি ইম্পর্টেন্ট হট টপিক। রিমোট সেন্সিং, জিআইএস, যেসব টপিকগুলো থেকে পরীক্ষা প্রচুর কোশ্চেন আসে। থট তো এখানে প্রচুর, মানে থটটাকে এখানে পুরো কমপ্লিট করা হবে, গ্রিক, রোমান, জার্মান স্কলার সমস্তটা।
ঠিক আছে? তো তোমরা যারা যারা সিইউটি পিজির জন্য ক্র্যাশ কোর্স নিতে চাও, 700 কোর্স ফিস, এমন কোনো বড় ব্যাপার নয়, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেকে যোগাযোগ করতে পারো। আর এখানে যারা রয়েছে সবাই কেউ যেও না, ক্লাস কিন্তু এখনো চলবে। এনটি ইউজিসি নেট সেটে যারা স্টুডেন্ট আছো 2024-এ টার্গেট করছো, 24শে জুন অথবা ডিসেম্বর, সিইউটি পিজির যারা 2025-এর টার্গেট করছো, তারা এই ব্যাচ জয়েন করতে পারো। এখানে তুমি জিওগ্রাফি অ্যান্ড জেনারেল পেপার দুটোই পাবে। জিওগ্রাফি জেনারেল পেপার পাবে, অনলাইন ব্যাচ এটা, যেখানে তুমি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস পেয়ে যাচ্ছ, ডিটেল এক্সপ্লেনেশন হয় প্রতিটা টপিকের, ডাউট ক্লিয়ারিং সেশন, স্ট্রাকচার পিডিএফ অ্যান্ড নোট, এবং টপিক ওয়াইজ মক টেস্ট পাচ্ছ। পার মান্থ বেসিসে ফিস, এমন কোনো বড় ব্যাপার নয়। একটা মাস পড়ে তুমি দেখতে পারো যে তোমার ভালো লাগছে কিনা, তবে নেক্সট মান্থ পড়বে। এখানে কোনো জোড়াজুড়ি কোনো ব্যাপার না। থার্সডে ফ্রাইডে সন্ধ্যে 7টা থেকে ক্লাস হয়, ঘরে বসে ক্লাস করতে পারবে। ঠিক আছে? একটা মাস ক্লাস করে দেখো যে এখানকার পিডিএফ, কেন আমি বারবার তোমাদের বলি যে এখানে ক্লাস তুমি নিয়ে দেখতে পারো তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। যদি না হয় নেক্সট মান্থে আর কন্টিনিউ করবে না, কেউ তোমাকে আটকাতে যাবে না। ঠিক আছে? ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফির মডেল আজকে চলেছে, ক্লাস হয়েছে, আর দুটো মডেল করলে শেষ হয়ে যাবে। সমস্ত ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি মডেল পড়া হয়ে গেছে। আর ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট জিওগ্রাফি ক্লাস নেক্সট উইক থেকে শুরু হবে। তো যারা যারা ইন্টারেস্টেড, এখানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নাম এনলিস্ট করো জলদি। ওকে, নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন, 51. List 1 theories and list 2 propounders. List 1 and list 2 theories and propounder. Matching koro. List 1 and list 2 theories and propounder. Continental drift theory, sea floor spreading theory, convection current theory, elastic rebound theory. Propounders হচ্ছে হ্যারি হ্যাম্বোল্ডস, রেইড, ওয়েগনার and আর্থার হোমস. List 1 and list 2 theories and propounders. Continental drift theory, sea floor spreading theory, convection current theory, elastic rebound theory. Propounder হচ্ছে হ্যারি হ্যাম্বোল্ডস, রেইড, উইলিয়াম জে রেইড, ওয়েগনার আর আর্থার হোমস। কোনটা? ঝটপট ঝটপট কমেন্ট করো, ঝটপট। বাকিরা যারা ক্লাসে রয়েছো, ক্লাসে কমেন্ট করো। কমেন্ট করলে তবেই কিন্তু ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হয়। শুধুমাত্র ক্লাসে জয়েন করলেই হবে না, কমেন্ট করতে হবে, ইন্টারাকশন করতে হবে, তবেই ক্লাস থেকে তুমিও কিছু শিখবে, আমিও কিছু শিখতে পারবো। ঠিক আছে? তো কন্টিনেন্টাল ড্রিফট থিওরি কে দিয়েছেন? কন্টিনেন্টাল ড্রিফট থিওরি হচ্ছে ওয়েগনার। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি হচ্ছে ওয়েগনার, কিন্তু কন্টিনেন্টাল ড্রিফট হাইপোথিসিস হচ্ছে এফবি টেলরের। তাহলে A3 হবে, এইগুলোকে সব কেটে যাবে। ঠিক আছে? সি ফ্লোর স্প্রেডিং থিওরি হ্যারি হ্যাম্বোল্ড হেস। ঠিক আছে? তো B1 কনভেকশন কারেন্ট থিওরি হচ্ছে আর্থার হোমস, C4 অ্যান্ড D2 ইলাস্টিক রিবন থিওরি HF রিড। এই প্রতিটা থিওরির ইয়ারও তোমাদের মনে রাখতে হবে। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি কত সালে, সি ফ্লোর স্প্রেডিং থিওরি, কনভেকশন কারেন্ট থিওরি, ইলাস্টিক রিবন থিওরি, প্রতিটা ইয়ারও ভীষণ ইম্পর্টেন্ট। ইয়ার বা কোন বই থেকে দিয়েছে সেই সমস্তগুলো তোমাদের পড়তে হবে। ইয়ার বুক, এগুলো পড়ে রাখবে। নেক্সট হচ্ছে 52 অন দ্য স্ক্রিন। দ্য কনসেপ্ট অফ জিওসিনক্লাইন ওয়াজ গিভেন বাই হল্যান্ড ডানা, হ্যাঙ্ক, হোমস অ্যান্ড স্টিয়ার্টস। কনসেপ্ট অফ জিওসিনক্লাইন ওয়াজ গিভেন বাই, জিওসিনক্লাইন কনসেপ্ট কে দিয়েছেন? হল্যান্ড ডানা, হ্যাঙ্ক, হোমস অ্যান্ড স্টিয়ার্টস। জিওসিনক্লাইন কনসেপ্ট কে দিয়েছেন? জিওসিনক্লাইন টপিক ভীষণ ইম্পর্টেন্ট টপিক। জিওসিনক্লাইন, এখান থেকে বেশ কিছু কোশ্চেন আসে। The concept of geosyncline was given by Holland Dana, Hank, Arthur Holmes and Steers. Okay, the geosyncline concept কে দিয়েছেন? geosyncline concept হচ্ছে Holland Dana concept. Holland Dana, A option right. ঠিক আছে? Next 53 on the screen. Which of the following was part of the Laurentia? Anatolian plate, Chinese plate, Iranian plate, Aegean plate. Which of the following was part of the Laurentia? Which of the following was part of the Laurentia? Anatolian plate, Chinese plate, Iranian plate, Aegean plate.
লরেন্সিয়া, অঙ্গারা ল্যান্ড, লরেন্সিয়াকে আমরা বলতে পারি অঙ্গারা ল্যান্ড, আর একটা থাকে গন্ডোয়ানা ল্যান্ড। কন্টিনেন্টাল ড্রিফটের প্রশ্ন, এর মধ্যে কোনটা লরেন্সিয়ার পার্ট? এই জন্যই হচ্ছে প্লেট টেকটনিক এবং কন্টিনেন্টাল ড্রিফট থিওরি দুটোকে লিঙ্ক করে পড়ানো হবে। শুধুমাত্র তোমাদের কিন্তু ফ্যাক্ট জানলে হবে না, কনসেপচুয়াল কোশ্চেনও তোমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। এগুলো যেমন ফ্যাক্ট বেসড কোশ্চেন, কিছু আসবে কনসেপ্ট বেসড কোশ্চেন। তো ফ্যাক্টকে আমি শুধু মনে রাখতে পারবো না, কনসেপ্টের সাথে ফ্যাক্টকে মনে রাখতে হবে, সেই জন্য পুরো থিওরিটাকে অবশ্যই তোমাকে পড়তে হবে। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ পার্ট অফ দ্য লরেন্সিয়া? অ্যানাটোলিয়ান প্লেট, চাইনিজ প্লেট, ইরানিয়ান প্লেট, এজিয়ান প্লেট। ভেবে চিন্তে উত্তর দাও সবাই। লরেন্সিয়া বলেছে, লরেন্সিয়ার পার্ট। লরেন্সিয়া মানে কি থাকে? লরেন্সিয়া কোথায় থাকে? লরেন্সিয়া হচ্ছে নর্থে, আর গন্ডোয়ানা ল্যান্ড হচ্ছে যেটা অঙ্গারা ল্যান্ড যেটাকে বলে। আর গন্ডোয়ানা ল্যান্ড কোথায়? গন্ডোয়ানা ল্যান্ড হচ্ছে সাউথে। তাই এর মধ্যে নর্থে বলেছে, লরেন্সিয়া বা অঙ্গারা ল্যান্ড নর্থে। নর্থে একমাত্র তাহলে কি এগুলোর মধ্যে চাইনিজ প্লেট আসে, তাহলে বি অপশন ইজ দ্য রাইট। ঠিক আছে, চাইনিজ প্লেট হচ্ছে লরেন্সিয়ার মধ্যে যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন 54. Which of the following is formed as a result of tectonic forces? Hanging Valley, V-shaped valley, Rift Valley and Blind Valley. Which of the following is formed as a result of tectonic forces? Hanging Valley, V-shaped valley, Rift Valley, Blind Valley. আচ্ছা, তোমাদের কেমন লাগছে এই এমসিকিউ সিরিজের যে কোশ্চেনটা যে আমরা সলভ করছি, ইউনিট ওয়াইজ এমসিকিউ সিরিজ কেমন লাগছে? সবাই কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে 500 কেমন লেগেছে, আর এই যে সিরিজ চলছে কেমন লাগছে, তোমাদের কি হেল্প হচ্ছে বা তোমাদের কতটা কনফিডেন্স বুস্ট আপ করছে, সেটা একবার কমেন্ট করে জানাও, যাতে আমরাও বুঝতে পারি যে তোমাদের কতটা হেল্প হচ্ছে ক্লাসগুলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ ফর্মড অ্যাজ এ রেজাল্ট অফ টেকটনিক ফোর্সের? টেকটনিক ফোর্সের ফলে কোনটা তৈরি হয়? টেকটনিক ফোর্স, টেকটনিক ফোর্সের ফলে আমরা কি দেখতে পাই? টেকটনিক ফোর্সের ফলে যেটা হয়, টেকটনিক ফোর্সের ফলে হ্যাঙ্গিং ভ্যালি, এগুলো তো সব আলাদা। হ্যাঙ্গিং ভ্যালি গ্লেশিয়ার, ভি শেপ ভ্যালি হচ্ছে রিভার, ঠিক আছে। আর ব্লাইন্ড ভ্যালি যেটা রয়েছে সেটাও আমরা দেখতে পাই লাইমস্টোন রিজনে দেখতে পাই। রিফট ভ্যালি হচ্ছে টেকটনিক ফোর্সের ফলে হয়। সি অপশন রাইট। ওকে, 55 অন দ্য স্ক্রিন, লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2 ম্যাচিং। সবাই কমেন্ট করে একবার ফিডব্যাক দাও কেমন লাগছে ক্লাস, বা 500 কেমন লেগেছে। এ বি সি ডি এখন, আর লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 2 ম্যাচিং। নর্মাল ফল্ট, রিভার্স ফল্ট, ল্যাটারাল ফল্ট অ্যান্ড স্টেজ ফল্ট, আর লিস্ট 2 তে রয়েছে অপশন 2। তুমি টাফ কোশ্চেন চাইলে 500 এমসিকিউ সিরিজ কমপ্লিট করে আসো। এই কোশ্চেন যেগুলো করানো হচ্ছে সেই কোশ্চেনগুলো যথেষ্ট এক্সপেক্টেড অ্যান্ড রিপিটেড কোশ্চেন, তো সব কিছু মিলিয়েই কোশ্চেন হবে। যেগুলো করানো হচ্ছে সেগুলো আগে করো। ঠিক আছে, লিস্ট 1 আর লিস্ট 2, লিস্ট 1 আর লিস্ট 2। লিস্ট 1 হচ্ছে নর্মাল ফল্ট, রিভার্স ফল্ট, ল্যাটারাল ফল্ট, স্টেজ ফল্ট। লিস্ট 2 হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ বোথ দ্য রক ব্লকস ইন অপোজিট ডিরেকশন। এটা হচ্ছে মুভমেন্ট অফ বোথ দ্য রক ব্লকস টুয়ার্ডস ইচ আদার। Displacement of rock block horizontally along fault plane when the slope of series a fault are in same direction. List 1, list 2 ম্যাচিং করো ঝটপট। সবাই ফিডব্যাক দিও যে ক্লাস তোমাদের কেমন লাগছে। সবাই ফিডব্যাক না দিলে শুধুমাত্র ক্লাস করে গেলে আমরা মোটিভেশন পাবো না আমি। তো সুতরাং তোমরা জানো কিরকম লাগছে। লিস্ট 1 আর লিস্ট 2। লিস্ট 1 আর লিস্ট 2 নর্মাল ফল্ট, রিভার্স ফল্ট, ল্যাটারাল ফল্ট, স্টেজ ফল্ট। লিস্ট 2 হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ বোথ দ্য রক ব্লকস ইন অপোজিট ডিরেকশন, মুভমেন্ট অফ বোথ দ্য রক ব্লকস টুয়ার্ডস ইচ আদার, ডিসপ্লেসমেন্ট অফ রক ব্লক হরাইজন্টালি অ্যালং ফল্ট প্লেন। 4 হচ্ছে when the slope of a series of fault are in same direction. ওকে, তো নর্মাল ফল্ট যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ বোথ দ্য রক ইন অপোজিট ডিরেকশনস, A1 হবে। তো নর্মাল ফল্ট কি বলছে? ডিসপ্লেসমেন্ট অফ বোথ দ্য রক ব্লকস ইন অপোজিট ডিরেকশন, তাহলে A1 যাবে, তাহলে A4
3 2 এগুলো কেটে যাবে। রিভার্স ফল্ট কি বলছে? মুভমেন্ট অফ বোথ দ্য রক ব্লকস টুয়ার্ডস ইচ আদার, সেম দিকে যখন আসছে তখন তাকে বলে রিভার্স ফল্ট, B2। ল্যাটারাল ফল্ট কি বলছে? C3, ডিসপ্লেসমেন্ট অফ রক ব্লক হরাইজন্টালি অ্যালং ফল্ট প্লেন, সেটা হচ্ছে ল্যাটারাল ফল্ট। অ্যান্ড স্টেজ ফল্ট হচ্ছে when the slope of series of fault in same direction, সেম ডিরেকশনে যখন থাকে তখন তাকে স্টেজ ফল্ট বলে, ঠিক আছে? D4, তাহলে এ অপশন রাইট। প্র্যাকটিস করো, প্র্যাকটিস চালিয়ে যাও, প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবে, রিভিশন করবে, তত বেশি সাকসেসের কাছে পৌঁছাবে। প্র্যাকটিস ইজ দ্য আলটিমেট কি টু সাকসেস। দ্য অথর দ্য বুক দ্য আনস্টেবল আর্থ ইজ প্যাস্টেল গিলবার্ট জিকে, মানে জিকে গিলবার্ট, সিএম অ্যালট, জে.এইচ. টিয়ার্স। The author of the book The Unstable Earth is Pascal, G.K. Gilbert, C.M. Allott, J.H. Tears. Unstable Earth কনসেপ্টটা কে দিয়েছে? The author of the book The Unstable Earth is, Unstable Earth কনসেপ্টটা কে দিয়েছে? Unstable Earth বইটা কার লেখা? Unstable Earth বইটা কে লিখেছে? Who was the author of the book The Unstable Earth? Pascal, G.K. Gilbert, C.M. Allott or J.H. Tears? Who was the author? Unstable Earth, very very important book, very very important book. Unstable Earth হচ্ছে J.H. Tears এর দেওয়া, D অপশন রাইট। গুড। আর্থকোয়েক থেকে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর্থকোয়েক ওয়েভস আর মোস্ট ডিস্ট্রাকটিভ? এস ওয়েভ, পি ওয়েভ, আর ওয়েভ অ্যান্ড এল ওয়েভ। সব থেকে বেশি ডিস্ট্রাকটিভ কোন ওয়েভ? আর্থকোয়েক থেকে প্রচুর কোশ্চেন আসে এখন। এই কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের বুস্ট আপ সিজন, ঠিক আছে? এগুলো তোমাদের বুস্ট আপ করবে, এগুলো তোমাদেরকে বুস্ট আপ করবে, বুস্ট আপ করবে তোমাদেরকে বুস্ট আপ করবে, ঠিক আছে? এগুলো হচ্ছে বুস্ট আপ সিজন। এই কোশ্চেনগুলো তোমরা পড়লে, তারপর গিয়ে প্র্যাকটিস করলে, রিভিশন করলে, মানে তোমাদেরকে কনফিডেন্সটা এখান থেকে এই জায়গায় পৌঁছে দেবে, ঠিক আছে? ওকে, হুইচ অফ দ্য ফলোইং আর্থকোয়েক ওয়েভস আর মোস্ট ডিস্ট্রাকটিভ? এর মধ্যে সব থেকে ডিস্ট্রাকটিভ কোনটা? হুইচ অফ দ্য ফলোইং আর্থকোয়েক ওয়েভস আর মোস্ট ডিস্ট্রাকটিভ? এস ওয়েভ, পি ওয়েভ, আর ওয়েভস অ্যান্ড এল ওয়েভস, কোনটা হবে? হুইচ অফ দ্য ফলোইং আর্থকোয়েক ওয়েভস আর মোস্ট ডিস্ট্রাকটিভ? এর মধ্যে সব থেকে ডিস্ট্রাকটিভ কোনটা? এর মধ্যে কোনটা ডিস্ট্রাকটিভ? মোস্ট ডিস্ট্রাকটিভ কোনটা? হুইচ অফ দ্য ফলোইং আর্থকোয়েক ওয়েভস আর মোস্ট ডিস্ট্রাকটিভ? মোস্ট ডিস্ট্রাকটিভ ওয়েভ। সবাই পার্টিসিপেট করো, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। মোস্ট ডিস্ট্রাকটিভ কোনটা? তাহলে মোস্ট ডিস্ট্রাকটিভ হচ্ছে কোনটা হবে? মোস্ট ডিস্ট্রাকটিভ হচ্ছে এল ওয়েভ। এল ওয়েভ হচ্ছে সব থেকে বেশি মোস্ট ডিস্ট্রাকটিভ। পি ওয়েভ অ্যান্ড এস ওয়েভ হচ্ছে, আমরা এটাকে বলি বডি ওয়েভ, বডি ওয়েভ। অ্যান্ড আর আর এল, এই দুটো হচ্ছে সারফেস ওয়েভ, এই দুটো হচ্ছে সারফেস ওয়েভ। তার মধ্যে সব থেকে যেটা ডিস্ট্রাকটিভ হচ্ছে সেটা হচ্ছে এল ওয়েভ, ঠিক আছে? তো ডি অপশন রাইট। নেক্সট 58 অন দ্য স্ক্রিন, আইডেন্টিফাই দ্য ফ্লুভিয়াল গ্লেশিয়াল ফর্ম দ্য ফলোইং। ফ্লুভিয়াল গ্লেশিয়াল ল্যান্ডফর্ম হবে এটা, ফ্লুভিয়াল গ্লেশিয়াল ল্যান্ডফর্ম। এর মধ্যে কোনটা ফ্লুভিয়াল গ্লেশিয়াল ল্যান্ডফর্ম? আউটওয়াশ প্লেন, ফ্ল্যাট প্লেন, প্লেন, পেনি প্লেন, সরি এটা পেনি প্লেন হবে, অ্যান্ড প্যান প্লেন, কোনটা হবে? আইডেন্টিফাই দ্য ফ্লুভিয়াল গ্লেশিয়াল ল্যান্ডফর্ম ফ্রম দ্য ফলোইং। আউটওয়াশ প্লেন, ফ্ল্যাট প্লেন, পেনি প্লেন, প্যান প্লেন, কোনটা? ঝটপট 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 অ্যান্সার করো। ফ্লুভিয়াল গ্লেশিয়াল ল্যান্ডফর্ম কোনটা হবে? ফ্লুভিয়াল গ্লেশিয়াল ল্যান্ডফর্ম। ফ্লুভিয়াল গ্লেশিয়াল ল্যান্ডফর্ম প্রত্যেকটাকে খুব ভালো করে তোমরা লিস্ট আপ করে মনে রেখে দাও। ফ্লুভিয়াল গ্লেশিয়াল ল্যান্ডফর্মগুলো প্রত্যেকটার নাম তোমরা জানো। ফ্লুভিয়াল গ্লেশিয়াল ল্যান্ডফর্ম কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে ফ্লুভিয়াল গ্লেশিয়াল ল্যান্ডফর্ম, ঠিক আছে? ফ্লুভিয়াল গ্লেশিয়াল ল্যান্ডফর্মের মধ্যে কোনটা হচ্ছে? ফ্লুভিয়াল গ্লেশিয়াল ল্যান্ডফর্ম হচ্ছে আউটওয়াশ প্লেন, হচ্ছে ফ্লুভিয়াল গ্লেশিয়াল ল্যান্ডফর্ম। কেম টেরাস হয়, কেম টেরাস হয়, কেম হয়, কেটেল নব হয়, কেটেল নব, ঠিক আছে? কেম টেরাস, কেটেল নব, ঠিক আছে? কেটেল নব হয়, আউটওয়াশ প্লেন, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে এসকার, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে আমাদের ফ্লুভিয়াল গ্লেশিয়াল ল্যান্ডফর্ম। এই নামগুলো প্রত্যেকটা মনে রাখবে তোমরা, ওকে? নেক্সট 59 অন দ্য স্ক্রিন, হুইচ অফ দ্য ফলোইং প্রসেসেস ইজ রেসপন্সিবল ফর ওয়েদারিং of rocks in the karst region?
scree formation, carbonation, oxidation, hydrolysis. Which of the following processes is responsible for weathering of rocks in the karst region? Scree formation, carbonation, oxidation, hydrolysis. Which of the following processes is responsible for weathering of rocks in the karst region? Scree formation, carbonation, oxidation, hydrolysis. কাস্ট রিজিয়নে ওয়েদারিং এর ফলে কোনটা তৈরি হতে দেখা যায়? স্ক্রি ফর্মেশন, কার্বনেশন, অক্সিডেশন, হাইড্রোলিসিস। কোন প্রসেসের ফলে কাস্ট রিজিয়নে ওয়েদারিংটা হয়, মানে ওয়েদারিং কাস্ট রিজিয়নে যখন হয় তখন সেখানে কোন প্রসেসটা কাজ করে? স্ক্রি ফর্মেশন, কার্বনেশন, অক্সিডেশন, হাইড্রোলিসিস। কাস্ট রিজিয়ন মাথায় রাখতে হবে, রেখে উত্তর করো ঝটপট, ভেবে উত্তর দাও, ভেবে, হুটহাট করে উত্তর দিও না, তাতে ব্লান্ডার হয়ে যায়। ভেবে উত্তর দাও। কোন অপশন হবে, কোন অপশন? ভেবে উত্তর দাও, ভেবে। ওকে, কাস্ট রিজিয়ন বলেছে, তাহলে কাস্ট রিজিয়ন মানে জল, ওখানে ওয়াটার তো থাকবেই, ওয়াটারের সাথে লাইমস্টোন মিশে, ওয়াটারের সাথে লাইমস্টোন মিশে, ঠিক আছে, ওয়াটারের সাথে লাইমস্টোন মিশে সেখানে সলিউশন প্রসেস কাজ করছে, তাই তো? তাহলে ওয়াটার মানে জল, আর লাইমস্টোনের মধ্যে কার্বন তো থাকবেই, তা দুটো মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, তাহলে কি হবে? কার্বনেশন প্রসেস হবে। তো বি অপশন রাইট, ঠিক আছে। Next 60 on the screen. The badland topography is the product of the combined action of wind and glacier, wind and water, water and glacier, water and temperature. কোনটা হবে? ঝটপট। badland topography. badland topography কার দ্বারা তৈরি হয়? badland topography is the product of the combined action of wind and glacier, wind and water, water and glacier, water and temperature. badland topography কোনটা হবে? badland topography is the product of the combined action of badland topography is the product of the combined action of badland topography is the product of the combined action of wind and glacier, wind and water, water and glacier, water and temperature. badland topography কোথায় দেখা যায়, মানে কোন কোন এজেন্ট তৈরি করে badland topography? badland topography হচ্ছে উইন্ড অ্যান্ড ওয়াটারের ফলে তৈরি হয়। 60B ভেরি ইম্পর্টেন্ট। উইন্ড অ্যান্ড ওয়াটার অ্যান্ড টেম্পারেচার নয়, ওয়াটার অ্যান্ড গ্লেশিয়ার তো নয়, উইন্ড অ্যান্ড ওয়াটার থাকবে, ঠিক আছে। তোমরা মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গলে মেদিনীপুর যদি যাও, সেখানে মেদিনীপুরে গড়বেতার গনগনির ডাঙা আছে, গড়বেতার গনগনির ডাঙা, ঠিক আছে। তো সেখানে যদি তোমরা যাও, তোমরা এই ব্যাডল্যান্ড টোপোগ্রাফি ওয়েস্ট বেঙ্গলও দেখতে পারবে, এছাড়াও আরও অনেক জায়গায় তোমরা পাবে, ঠিক আছে। 61 on the screen. Which of the following is not a correct match of desert and country or continent? Which of the following is not a correct match? কোন ডেজার্ট কোনটার সাথে কারেক্ট ম্যাচ করছে না, মানে একটা ম্যাচ করবে, একটা ম্যাচ করবে না, বাকিগুলো ঠিকঠাক ম্যাচ করবে। ঝটপট 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 করে অ্যান্সার করো তোমরা। কোনটা ঠিকঠাক ম্যাচ করছে না, ইজ নট কারেক্ট। গুড। তাহলে আটাকামা ডেজার্ট সাউথ আমেরিকাতে দেখা যায়, ঠিক আছে। গোবি ডেজার্ট সেন্ট্রাল এশিয়াতে দেখা যায়, এটাও ঠিক আছে। সোনোরান ডেজার্ট কোথায় দেখা যায়? সোনোরান ডেজার্ট ওয়েস্ট এশিয়াতে নয়, গ্রেট ভিক্টোরিয়া অস্ট্রেলিয়াতে দেখা যায়। সোনোরান কোথায়, কেউ বলতে পারবে? কোথায় দেখা যায় সোনোরান? দেখি কে বলতে পারে। সোনোরান ডেজার্ট কোথায় দেখা যায়, কে বলতে পারো দেখি। সোনোরান ডেজার্ট, সিটা ভুল আছে। সোনোরান ডেজার্ট কোথায় দেখা যায়, কে বলতে পারবে? সোনোরান ডেজার্ট কোথায় দেখা যায়?
যদি জানো কেউ কমেন্ট করো। ওকে, তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই 62 দ্য স্ক্রিন। দ্য টার্ম প্যানপ্লেন রেফার্স টু। প্যানপ্লেন, প্যানপ্লেন বলতে কি বোঝায়? সোনোরান ডেজার্ট মেক্সিকোতে রয়েছে, মেক্সিকো, মেক্সিকো। সোনোরান ডেজার্ট হচ্ছে মেক্সিকো, ঠিক আছে। দ্য টার্ম প্যানপ্লেন রেফার্স টু, প্যানপ্লেন বলতে কি বোঝায়? প্যানপ্লেন, প্যানপ্লেন, প্যানপ্লেন। The term panplane refers to a level surface formed in the old age of fluvial cycle. B বলছে level surface formed by wind erosion. C হচ্ছে plain formed by marine erosion. D হচ্ছে plain formed by joining of flood plains. সবাই অ্যান্সার করো, সবকটা প্রশ্নের অ্যান্সার করো, তাহলে বোঝা যাবে কে কতগুলো রাইট করেছে আর করেনি। কোনটা হবে? দ্য টার্ম প্যানপ্লেন রেফার্স টু লেভেল সারফেস formed in the old stage of fluvial cycle. A level surface formed by the wind erosion, plain formed by the marine action. D হচ্ছে plain formed by joining of floodplains. The term panplane, panplane কখন তৈরি হয়? প্যানপ্লেন কনসেপ্টটা কে দিয়েছে, নামটা কে দিয়েছে প্যানপ্লেন? কালকে করেছি আমরা, দেখি কে মনে আছে কার। প্যানপ্লেন হচ্ছে ফর্ম বাই জয়েনিং অফ ফ্ল্যাট প্লেন, ফ্ল্যাট প্লেনগুলো জয়েন হওয়ার ফলে প্যানপ্লেন তৈরি হয়, ঠিক আছে। তো ডি অপশন রাইট। লেভেল সারফেস ফর্ম বাই ওল্ড স্টেজ অফ ফ্লুভিয়াল সাইকেল যদি হয় সেটা পেনি প্লেন, নয় প্যানপ্লেন। এটা পেনি প্লেন তৈরি হয়, এটা মাথায় রাখবে তোমরা। ফ্লুভিয়াল সাইকেলের ওল্ড স্টেজে আমরা পেনি প্লেন দেখতে পাই, ওল্ড স্টেজে পেনি প্লেন, এটা বলেছে প্যান প্লেন। প্ল্যান প্লেন ফ্ল্যাট প্লেন জয়েন হওয়ার ফলে তৈরি হয়, যেটা কে দিয়েছে? ক্রিকমে, কালকেই পড়েছি আমরা ক্রিকমে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন 63। In the process of erosion, the removal of material by solution is called. সলিউশনের ফলে মেটেরিয়াল যখন প্রসেস করছে তখন তাকে কি বলা হয়? In the process of erosion, the removal of material by solution is called. In the process of erosion, the removal of material by solution is called attrition, corrosion, corrosion, আর হচ্ছে স্যাপিং। বহুবার এইগুলো পড়ানো হয়েছে, আমি এই ফ্রি ক্লাসেও বহুবার বলেছি এগুলো। কোনটা হবে ঝটপট? সবাই পার্টিসিপেট করো, সবাই পার্টিসিপেট, দু একজন নয়, সবাই পার্টিসিপেট করো। The process of erosion, the removal of material by solution is called attrition, corrosion, corrosion, sapping. সলিউশন বলেছে, সলিউশন। তো সলিউশনের ফলে কোনটা হবে? কালকেই বলেছি আমরা, লাইমস্টোন রিজনে দেখা যায় সলিউশন, সেটা হবে কোরোশন, সি। আর যদি বলে রিভারের দ্বারা যদি হচ্ছে, রিভার ইরোড করছে, তখন সেটা কি হচ্ছে? কোরেশন, ঠিক আছে। রিভার যদি কোনো জল, নদীর জল গেল, সেখানে কোনো একটা রক রয়েছে সেটাকে ধাক্কা দিল, দিয়ে সেখানে ইরোডেড করলো, তখন সেটাকে বলে কোরেশন। আর সলিউশন যেটা থাকে, সলিউশন লাইমস্টোন রিজনে যেটা হয়, জল আর লাইমস্টোন মিলিয়ে যে সলিউশন হয় সেটাকে বলে কোরোশন, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোরোশন আর কোরেশন, very important. 64. Nazca Plate lies west of South America, east of South America, east of North America, west of North America. Nazca Plate lies west of the South America, east of the South America, east of North America, west of North America. কোথায় দেখা যায়?
ওকে, নাজকা প্লেট কোথায় দেখা যায়? নাজকা প্লেট লাইস ওয়েস্ট অফ দ্য সাউথ আমেরিকা, ইস্ট অফ দ্য সাউথ আমেরিকা, ইস্ট অফ দ্য নর্থ আমেরিকা অ্যান্ড ওয়েস্ট অফ দ্য নর্থ আমেরিকা। কোথায় দেখা যায় নাজকা প্লেট? নাজকা প্লেট, নাজকা প্লেট হচ্ছে ওয়েস্ট অফ দ্য সাউথ আমেরিকাতে আমরা দেখতে পাই। এই যদি আমরা দেখি নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকার যদি ম্যাপ আমরা যদি দেখি, ঠিক আছে, এরম জায়গায় থাকে কোকোস, মাঝখানে থাকে হচ্ছে কোকোস, এরম জায়গায় থাকে হচ্ছে নাজকা, আর এখানে থাকে হচ্ছে উপরে না জিয়ান দি ফুকা, জিয়ান দি ফুকা। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে নাজকা প্লেট কোথায়? ওয়েস্ট অফ সাউথ আমেরিকা। প্লেট টেকটনিক এবং কন্টিনেন্টাল ড্রিফট ভীষণ ইম্পর্টেন্ট, সেই জন্য ক্র্যাশ কোর্সে এই দুটো টপিককে সবার আগে রাখা হয়েছে। 65 on the screen. The slope declining model was proposed by Walther Penck, William Morris Davis, Helsinki Wood. Slope declining model কে দিয়েছে? ঝটপট, slope declining model was proposed by Walther Penck. 57? তো অনেক আগে চলে গেছে। 57-এ কি ছিল? না, আর ওয়েভ হবে না হেমন্ত। আর ওয়েভ অ্যান্ড এল ওয়েভ, এই দুটোর মধ্যে সব থেকে বেশি স্ট্রং হচ্ছে এল ওয়েভ, সব থেকে বেশি স্ট্রং। দুটোই বডি ওয়েভ, কিন্তু আর এর থেকেও এল বেশি স্ট্রং। ঠিক আছে, সব থেকে বেশি ডিস্ট্রাকটিভ হচ্ছে এল ওয়েভ, আর ওয়েভ নয়। 57-এ তোমরা আর ওয়েভ আর এল ওয়েভ দুটোই বডি, দুটোই সারফেসে আমরা দেখতে পাই। বডি ওয়েভ নয়, সরি, দুটোই সারফেসে আমরা দেখতে পাই, সারফেস ওয়েভ। বডি ওয়েভ তো পিআরএস, দুটোই সারফেস ওয়েভ। আর এই আর অ্যান্ড এল, এই দুটোই এর মধ্যে সব থেকে শক্তিশালী এল ওয়েভ। যদি কোথাও দেখে থাকে আর ওয়েভ, তার মানে ভুল আছে, রেকটিফাই করে নিও, এল ওয়েভ হবে। ঠিক আছে, বইতে এই জন্য দু একটা ভুল দেওয়া থাকে। The slope declining model was proposed by, আর ওয়েভ হচ্ছে র্যালে ওয়েভ। হেমন্ত আমি চেক করেই বলছি, যদি তোমার কোনো অথেন্টিক, আমি অথেন্টিক বই থেকেই বলছি, তোমার যদি অথেন্টিক কোনো সোর্স থাকে তুমি দেখতে পারো। জিওমরফোলজি সাবিন্দর সিং থেকে তুমি দেখতে পারো, সাবিন্দর সিংকে ফলো করো, সাবিন্দর সিং থেকে দেখে তুমি বলো, সাবিন্দর সিং থেকে। ঠিক আছে, সাবিন্দর সিং থেকে দেখে তবে বলো, আমি ওখান থেকে দেখেই বলছি, সাবিন্দর সিং থেকে দেখি আমি বলছি। র্যালে ওয়েভটা আর ওয়েভ তোমার কাজ করে কিরকমভাবে, এরকমভাবে কাজ করে। আর এল ওয়েভ যেটা কাজ করে সেটা হচ্ছে পাশাপাশি কাজ করে। ঠিক আছে, মানে এরকমভাবে কাজ করে। এল ওয়েভ কাজ করে এরকমভাবে, আর আর ওয়েভ কাজ করে ওপর নিচ ওয়েভের মতো। ঠিক আছে, সেই জন্য এল ওয়েভটা মোস্ট ডিস্ট্রাকটিভ। The slope declining model was proposed by Walther Penck, William Morris Davis, Helsinki Wood. তুমি অথেন্টিক কোনো বই দেখো, অথেন্টিক কোনো এমসিকিউর বই দেখো না, অথেন্টিক বই দেখো। যদি সাবিন্দর সিং এর বইতে লেখা দেখো তখন আমাকে বলো। সাবিন্দর সিং বা যে সমস্ত রেফারেন্স বুক যেগুলো অথেন্টিক বুক সেইগুলো দেখো। কোনো এমসিকিউর বই দেখে সেখানে কি মার্ক করা আছে সেটা দেখো না। এমসিকিউর বই কোনো অথেন্টিক কোনো জায়গা নয়। অথেন্টিক জায়গা হচ্ছে তোমার কোনো রেফারেন্স বুক, সেটা সাবিন্দর সিং এর বুক হতে পারে বা অন্য যে কোনো পাবলিশড বই হবে সেই জায়গায়। ঠিক আছে, স্লোপ ডিক্লাইনিং মডেল কি দিচ্ছে? স্লোপ ডিক্লাইনিং মডেল ওয়াজ প্রপোজড বাই, slope declining model was proposed by Walther Penck, William Morris Davis, Helsinki Wood. হ্যাঁ, আর ওয়েভ আমি বললাম তো এরকমভাবে রাউন্ডেড ওয়েভ বা এটাকে র্যালে ওয়েভ বলা হয়। উইলিয়াম যে র্যালে এই ওয়েভটা তৈরি করেছেন সেই জন্য আর ওয়েভকে র্যালে ওয়েভ বলা হয়। আর এল ওয়েভ হচ্ছে লাভ ওয়েভ বলা হয়, লাভ ওয়েভ। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে এল ওয়েভ হচ্ছে বেশি স্ট্রংগেস্ট। আমি আবারও বলছি, তুমি কোনো বাংলা বইয়ের থেকে আমি বলবো বেঙ্গলি বইয়ের থেকেও, কারণ ওখানে অনেক বই ভুলভাল থাকে। ঠিক আছে, তোমরা ইংলিশ বই, যে কোনো ইংলিশ বইকে দেখো, ইংলিশ বইকে দেখো, সাবিন্দর সিং এর বই হচ্ছে বেস্ট বুক, সেই জায়গায় খুঁজে তোমরা দেখো সেখানে কি লেখা রয়েছে। কারণ পরীক্ষাও যদি কোনো কিছু তুমি চ্যালেঞ্জ করো
তোমাকে কিন্তু ওইসব বই দেখাতে হবে, ঠিক আছে? দ্য স্লোপ ডিক্লাইনিং মডেল ওয়াজ প্রপোজড বাই ওয়ালথার পেং, উইলিয়াম মরিস ডেভিস, এলসি কিং অ্যান্ড উড। আচ্ছা, স্লোপ ডিক্লাইনিং মডেল তাহলে কে দিয়েছে? স্লোপ ডিক্লাইনিং মডেল হচ্ছে উইলিয়াম মরিস ডেভিস দিয়েছে। বি, স্লোপ রিপ্লেসমেন্ট হচ্ছে ওয়ালথার পেং দিয়েছে, স্লোপ ডিক্লাইনিং হচ্ছে উইলিয়াম মরিস ডেভিস, আর এলসি কিং হচ্ছে প্যারালাল রিট্রিট কনসেপ্ট। ওকে, নেক্সট 66 অন দ্য স্ক্রিন, লিস্ট 1 and list 2, landform and agents, list 1 and list 2। হ্যাঁ, তুমি দেখো, তুমি সাবিন্দর সিং এর বই দেখো, লিস্ট 1 and list 2, landforms and agents। এরিটি, পোলজে, ইয়ারদাং, জর্জ। আর লিস্ট 2 যেটা বলছে কি, রানিং ওয়াটার, গ্লেশিয়ার্স, আন্ডারগ্রাউন্ড ওয়াটার, উইন্ড। লিস্ট 1, লিস্ট 2, landforms and agents। লিস্ট 1 আর লিস্ট 2 কোনটা ম্যাচ করছে? লিস্ট 1 আর লিস্ট 2, landforms and agents। এরিটি, পোলজে, ইয়ারদাং, জর্জ, আর 2 বলছে রানিং ওয়াটার, গ্লেশিয়ার্স, আন্ডারগ্রাউন্ড ওয়াটার, উইন্ড। ম্যাচ করো। landforms and agents, এরিটি, পোলজে, ইয়ারদাং, জর্জ। লিস্ট 2 হচ্ছে রানিং ওয়াটার, গ্লেশিয়ার্স, আন্ডারগ্রাউন্ড ওয়াটার, উইন্ড। ওকে, এরিটি তাহলে কি কত হবে? এরিটি হচ্ছে এরিটি দেখা যায় গ্লেশিয়ার্সে, A2, তাহলে এগুলো সব কেটে যাবে অটোমেটিক্যালি। পোলজে হচ্ছে কোথায় দেখা যায়? পোলজে হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, B3। C4 হচ্ছে ইয়ারদাং, ইয়ারদাং হচ্ছে উইন্ড। জর্জ হচ্ছে রানিং ওয়াটার। ওকে, তো এ অপশন রাইট। 67 on the screen. A narrow block elevated between two normal fault is called graben, horst, monocline, anticline। কোনটা হবে? narrow block elevated between two normal fault is called, the narrow block elevated between two normal fault is called graben, horst, monocline, anticline। A narrow block elevated between two normal faults is called, ঝটপট 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 অ্যান্সার করো সবাই, শেষের দিকে চলে এসেছি, আর একটা দুটো কোশ্চেন করে শেষ করে দেবো। 70 অবধি যাই, 70 থেকে 100 নেক্সট দিন করিয়ে দেবো। ওকে, তাহলে দুটো নর্মাল ফল্টের মধ্যে এলিভেটেড ব্লক এরকম একটা অংশটা থাকছে। এলিভেটেড যে অংশটা থাকে তাকে আমরা হোস্ট বলি, এলিভেটেড যে অংশটা থাকে। আর নিচের যে অংশটা থাকে তাকে আমরা গ্রাবেন বা রিফ ভ্যালিও বলতে পারি, গ্রাবেন বা রিফ ভ্যালি, গ্রাবেন বা রিফ ভ্যালি বলি। ঠিক আছে, তো রাইট অপশন কি হবে? হোস্ট হবে। বি অপশন ইজ দ্য রাইট। ওকে, 68 on the screen. Assertion reason. The island along the mid-Atlantic are high prone to volcanic activity. Reason বলছে the sea floor spreading is the main cause of earthquake in the Atlantic Ocean. The island along the mid-Atlantic are high prone to volcanic activity. The sea floor spreading is the main cause of earthquake in the Atlantic Ocean. কোনটা হবে? তোমরা যে বই থেকে এমসিকিউ গুলো হয়তো করেছো বা করছো, সেই বইতে হয়তো অ্যান্সার অনেক সময় তোমরা দেখবে যেটা দেওয়া আছে সেগুলো অনেক ক্ষেত্রে ভুল দেওয়া থাকে, কারণ সেই বইগুলো বারবার যখন পাবলিশড হয় বিভিন্ন সময়, সেগুলো কখনো রিভিউ হয় না। ওই একই পাবলিশ বারবার হয়ে চলেছে, একই জিনিস বারবার পাবলিশ হয়ে চলেছে। এই জন্য আমি বলি যে কোনো এমসিকিউ বা পিওয়াইকিউ যেখান থেকেই করো না কেন, সেটা সবসময় ক্লাস থেকে করো, ক্লাস থেকে করো। কোনো বই থেকে এমসিকিউর বই একদম ফলো করো না, এমসিকিউর বই একদম ফলো করো না। এমসিকিউর বই যত বেশি ফলো করবে তোমাদের কনফিউশন বাড়বে এবং তত বেশি তোমার ভুল হওয়ার চান্স বাড়বে।
ঠিক আছে, পরীক্ষায় জানা জিনিসও ভুল হয়ে চলে আসবে। পড়তে গেলে সবসময় রেফারেন্স বুক পড়ো, রেফারেন্স বুক যেগুলো পাবলিশড বুক ইংলিশে, সেই বইগুলো পড়ো এবং এখানে এসে প্র্যাকটিস করো এমসিকিউ। আচ্ছা, তাহলে কি বলছে, আইল্যান্ড অ্যালং দ্য মিড আটলান্টিক আর হাইলি প্রন টু ভলক্যানিক অ্যাক্টিভিটি। মিড আটলান্টিক রিজ যেখানে আছে সেখানে তো ভলক্যানিক অ্যাক্টিভিটি হয়, কারণ মিড আটলান্টিক রিজ সি ফ্লোর স্প্রেডিং হচ্ছে, মিড আটলান্টিক রিজ তৈরি হচ্ছে, সেখানে তো ভলক্যানিক অ্যাক্টিভিটি হবেই। আর সি ফ্লোর স্প্রেডিং ইজ দ্য মেন কজ অফ আর্থকোয়েক ইন দ্য আটলান্টিক ওশান। সি ফ্লোর স্প্রেডিং হচ্ছে বলেই কি হচ্ছে, সেখানে যেহেতু প্লেটের মুভমেন্ট হচ্ছে তাই সেখানে আর্থকোয়েকও হয়। তো এখানে বলছে মিড আটলান্টিক রিজ ভলক্যানিক অ্যাক্টিভিটি হচ্ছে, মিড আটলান্টিক রিজে আর্থকোয়েক হচ্ছে সি ফ্লোর স্প্রেডিংয়ের জন্য। তো এখানে ভলক্যানিজমকে ডিসক্রাইব করছে, এখানে আর্থকোয়েককে ডিসক্রাইব করছে, দুটোই ঠিক, দুটোর মধ্যে রিলেশন নেই। তো বি অপশন ইজ দ্য রাইট। রিলেশন কেন হবে না, কারণ এখানে যদি বলতো সি ফ্লোর স্প্রেডিং মেন কজ অফ ভলক্যানিক অ্যাক্টিভিটি ইন দ্য আটলান্টিক ওশান তাহলে হতে পারতো, ঠিক আছে, কিন্তু এখানে আর্থকোয়েক বলেছে, তার মানে আর্থকোয়েককে ডিসক্রাইব করছে, ওখানে ভলক্যানিক অ্যাক্টিভিটিকে ডিসক্রাইব করছে। তো রাইট অপশন বি, ঠিক আছে। নেক্সট 69 অন দ্য স্ক্রিন। Which one of the following mountain is formed due to convergence of one oceanic and one continental plate? Urals, Alps, Andes and Appalachians. আর দুটো কোশ্চেন করাবো আমরা ঝটপট। Which of the following mountain is formed due to convergence of one oceanic and one continental plate? Which of the following mountain is formed due to convergence of one oceanic and one continental plate? একটা ওশানিক প্লেট, একটা কন্টিনেন্টাল প্লেট, দুটো কনভার্জেন্স হচ্ছে। কোন মাউন্টেন তৈরি? ইউরাল, আলস, অ্যান্ডিস, অ্যাপেলিশিয়ান। ঝটপট ঝটপট ঝটপট, যারা যারা ক্লাসে রয়েছে ঝটপট করে অ্যান্সার করো। গুড, তাহলে একটা ওশানিক একটা কন্টিনেন্টাল হলে তাহলে কি হবে, সেটা অ্যান্ডিস মাউন্টেন হবে। সি অপশন রাইট, কারণ অ্যান্ডিস হচ্ছে একদিকে যাচ্ছে সাউথ প্যাসিফিক প্লেট, এদিকে রয়েছে প্যাসিফিক প্লেট, আর এদিকে রয়েছে কি, এদিকে রয়েছে হচ্ছে সাউথ আমেরিকান প্লেট, এদিকে হচ্ছে সাউথ আমেরিকান প্লেট, আর এইরকমভাবে প্যারালালি অ্যান্ডিস মাউন্টেন তৈরি হয়, ঠিক আছে। এদিক থেকে সাউথ আমেরিকান প্লেট যাচ্ছে আর এদিক থেকে যাচ্ছে প্যাসিফিক প্লেট, দুটো কনভার্জ করলে আমাদের তৈরি হচ্ছে অ্যান্ডিস মাউন্টেন, ঠিক আছে। তো সি অপশন রাইট। লাস্ট কোশ্চেন আজকের, হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ অফ ল্যান্ডফর্ম ইজ প্রডিউসড বাই ইরোশন। ইরোশনাল অ্যাক্টিভিটির ফলে কি তৈরি হয়? তোমরা ক্লাসে ফিডব্যাক দাও, ক্লাসটাকে লাইক শেয়ার করে দাও, যাতে আরো বেশি বেশি করে আমরা এগোতে পারি। Which of the following group of landform is produced by erosion? Playa, pinnacles, potholes, Eritic, Kem, Levy, C হচ্ছে Drumlin, Fjord, web built platform, dripstone, sinkhole, U-shaped valley. Which of the following groups of landforms is produced by erosion? ইরোশনাল অ্যাক্টিভিটির ফলে কোনটা তৈরি হয়? ইরোশন বলেছে মানে ডিপোজিশন গুলোকে এলিমিনেট করে দাও। ঝটপট ঝটপট, ডিপোজিশন গুলোকে এলিমিনেট করে দাও। Which of the following groups of landform is produced by erosion? ওকে, ইরোশন বলেছে মানে ডিপোজিশন গুলোকে এলিমিনেট করো, লিভিকে এলিমিনেট করে দাও, এখান থেকে ড্রামলিনকে এলিমিনেট করো, ড্রিপস্টোনকে এলিমিনেট করো, তাহলে বাকি এগুলোর প্রত্যেকটাই হচ্ছে ইরোশন। প্লায়া, পিনাকেলস অ্যান্ড পটহোলস, তাহলে অপশন এ ইজ দ্য রাইট, ঠিক আছে। ঠিক আছে, তো এ অপশন ইজ দ্য রাইট। ড্রিপস্টোন হচ্ছে লাইমস্টোন রিজনে দেখা যায়, লাইমস্টোন রিজনে ড্রিপস্টোন তৈরি হয়। লাইমস্টোন রিজনে ওপর থেকে যখন জল নিচের দিকে পড়ে, এরকম চুয়ে চুয়ে যখন জল নিচের দিকে পড়ে কার্স্ট রিজিয়নে, তখন নিচের দিকে যে সমস্ত ওই লাইমস্টোন, যখন লাইমস্টোনের সাথে সেখানে কি হচ্ছে, সেখানে স্টোনগুলো মানে রকও সেখানে জমা হয়, ঠিক আছে। তো জলগুলো যখন ওপরে ইভাপোরেট হয়ে চলে যায়, সেই জায়গাটায় রকগুলো শুধুমাত্র যে ডিপোজিটেড যে সমস্ত মেটেরিয়াল সেগুলো জমা থাকে, এবং সেগুলো জমা হতে 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 কি হয়, সেইগুলো ড্রিপস্টোন তৈরি করতে দেখা যায়।
প্লায়া ইরোশন আমি জানি প্লায়া ডিপোজিশন দেয়, ঠিক আছে, কিন্তু এখানে টার্গেট অপশন এটাই ম্যাচ করছে, ঠিক আছে। বাকি যেগুলো রয়েছে সেগুলো কোনোটাই আসে না। প্লায়াকে অ্যাকচুয়ালি এনটিএ ডিপোজিশন, প্লায়াকে অ্যাকচুয়ালি এনটিএ ইরোশনাল হিসাবে দেখায়। এনটিএতে প্লায়াকে ইরোশনাল দেখায়, এনটিএ এর যত পরীক্ষা আছে প্লায়াকে ইরোশন দেখায়। সাবিন্দ্র সিং এর বইতে প্লায়াকে ডিপোজিশন লেখা রয়েছে আমি জানি, কিন্তু এনটিএ এর যত পরীক্ষা হয় সেখানে প্লায়াকে ওরা ইরোশন হিসেবে কনসিডার করে, ঠিক আছে। তো সেই জন্য ইরোশনকে এখানে রাখা আছে। হ্যাঁ, প্লায়া একটা লেক সেটা আমি জানি, কিন্তু সাবিন্দ্র সিং এর বইতেও প্লায়াকে ডিপোজিশন দেখিয়েছে, কিন্তু এনটিএ এর যত পরীক্ষা হয় তো সেখানে প্লায়াকে ইরোশন হিসেবে দেখানো হয়, সেই জন্য প্লায়াকে ইরোশন ধরেই চলবে এনটিএ এর পরীক্ষায় অ্যাকর্ডিং টু এনটিএ, ঠিক আছে। তোমরা অবশ্যই জানাও যে ক্লাস তোমাদের কেমন লাগছে, এমসিকিউ গুলো তোমাদের হেল্প করছে কিনা, ফিডব্যাক দাও। ক্লাসের ফিডব্যাক খুবই ইম্পর্টেন্ট, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে দাও ক্লাসটা, এবং বাকি যারা প্রিপারেশন করছে তাদের কাছে শেয়ার করে দাও।